আম্মা, আপনি এটা কি বলছেন? মিতু জানতে পারলে সমস্যা হতে পারে। আমার মেয়ের জামাই রোদের কথাটা শুনে আমি হেসে ফেলে রোদকে বললাম, রোদ বাবা, এই বিষয়ে কেউ কখনো কিছু জানতে পারবে না। তুমি তো জানো আমার স্বামী মানে তোর শ্বশুর বাবা বিছানায় পড়ে আছেন। তিনি ঠিকভাবে হাঁটা চলা ও করতে পারেন না। আজ তুমি যদি আমাকে সাহায্য না করো, তবে কে করবে বলো? আমার কথাটা শুনে আমার মেয়ের জামাই রোদ খানেক নিশ্চুপ হয়ে গেল। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোদ মিনিট খানেক সময় নিশ্চুপ থাকার পর আমার দিকে তাকিয়ে বলল, আম্মা, আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা, কিন্তু আম্মা, আমি পারবো না আপনাকে সাহায্য করতে। রোদের কথাটা শুনতেই আমার মুখটা মলিন হয়ে গেল। আমি রোদের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে সাহায্য করতে পারবে না, তখন আর কি, ক্ষমা করে দিও আমায়। এই বলে আমি রোদের সামনে দিয়ে কান্না করে চলে যাচ্ছিলাম। এমন সময় আচমকা রোদ আমার পেছন থেকে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন মেয়ের জামাইয়ের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি জাহানারা পারভিন। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম ফয়সাল। আমার স্বামী ফয়সাল পেশায় একজন ব্যবসায়ী। আমাদের সংসারে একটা মেয়ে সন্তান আছে। আমার মেয়ের নাম মিতু। আমার স্বামী ফয়সালের সাথে যখন আমার বিয়ে হয়, তখন আমার বয়স খুব বেশি ছিল না। অল্প বয়সেই ফয়সালের সাথে আমার বিয়ে হয়। আমার স্বামী ফয়সাল যেহেতু পেশায় একজন ব্যবসায়ী, তাই অর্থ সম্পদের কোনো অভাব নেই তার। আমি বিয়ের আগে সব সময় ভাবতাম যে মানুষের জীবনে অর্থ সম্পদের গুরুত্ব সব থেকে বেশি। অর্থ সম্পদ হলো সুখের মাপকাঠি। কিন্তু আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল, যেটা আমি বিয়ের পর বুঝতে পারি। আমার স্বামী ফয়সালের অনেক অর্থ সম্পদ ছিল, তবে সেসব দিয়ে আমি কখনোই সুখ পাইনি। আমার স্বামী ফয়সালকে আমার কখনোই পছন্দ হয়নি। বিয়েটা তো তার সাথে আমার হয়েছে শুধুমাত্র তার অর্থ সম্পদ দেখে। মন থেকে আমি কখনোই ফয়সালকে পছন্দ করতে পারিনি। আমার স্বামী ফয়সালের বয়স আমার বয়সের থেকে অনেকে বেশি, তবুও আমি কখনো আমার স্বামীকে অসম্মান করিনি। বরং বিয়ের পর থেকে আজ অবধি আমি আমার স্বামী ফয়সালকে অনেক সম্মান করে এসেছি। সেই সাথে আমি নিজের সাধ্যমতো ওনার সেবাও করে গেছি। আমার মেয়ে মিতু যখন আসলো, জান, আমি অনেক খুশি ছিলাম। আমি মনে মনে শপথ করে নিয়েছিলাম যে আমার ভাগ্যের মতো আমি কখনোই আমার মেয়ে মিতুর ভাগ্য হতে দিব না। আমার মেয়ে মিতু যাকে পছন্দ করবে, আমি তার সাথেই তার বিয়ে দিব, যাতে করে আমার মেয়ে মিতু খুশি থাকতে পারে সব সময়। আমি আমার মেয়ের সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে আর নিজের জীবনে সব সময় খুশি থাকার জন্য সব সময় আমার মেয়েকে সাপোর্ট করে যেতাম। সেই সাথে মিতুকে আমি অনেক বেশি স্বাধীনতা দিয়ে দিয়েছিলাম, যাতে করে আমার মেয়ে সব সময় খুশি থাকতে পারে। আমার মেয়ে মিতু ছোটবেলা থেকেই আমার সাথেই থাকতো সব সময়। মিতু আমাকে তার নিজের বন্ধু মনে করত। আসলে পিতা মাতার সাথে সন্তানের যদি বন্ধুর মতো সম্পর্ক হয়, তবে পিতা মাতা ও সন্তানের মাঝে কখনোই দূরত্ব আসে না। ঠিক যেমন আমার মেয়ের সাথে আমার কখনোই দূরত্ব আসেনি।
আমি আমার মেয়ে মিতুর সাথে মন খুলে সব সময় গল্প করতাম, আড্ডা দিতাম। এমনকি আমি আমার মেয়েকে নিয়ে অনেক জায়গায় ঘুরতেও যেতাম। যদিও আমার স্বামী ফয়সাল আমাকে কখনো কোনো কিছুর জন্য বারণ করেনি, তবে তিনি আমাদের সাথে কোথাও যেতেও পারেনি, কারণ তিনি তার ব্যবসার কাজে সব সময় ব্যস্ত থাকতেন। আমার নিজের ও মাঝে মাঝে ইচ্ছে হতো অন্য সকলের মতো নিজের স্বামীর সাথে বাহিরে ঘুরে বেড়ানোর, তবে সেই ইচ্ছে কখনোই পূরণ হতো না। আমার জীবনটা এমনভাবেই চলতে থাকে। তবে যখন আমার মেয়ে মিতু স্কুল শেষ করে কলেজে চলে যায়, তখন থেকে আমি লক্ষ্য করি আমার মেয়ে মিতুর মাঝে বেশ অনেকটাই পরিবর্তন এসেছে। মিতু সব সময় নিজের ঘরে বসে থাকত, আমার সাথে ও আগের মতো তেমন ভাবে কথা বলতো না। আমি এই বিষয়টা খেয়াল করে খানিক অবাক হয়ে গেলাম। আচমকা আমার মেয়ের মাঝে এমন পরিবর্তন কেমন করে আসলো? আমি রীতিমতো এই বিষয়টা নিয়ে একটু বেশি চিন্তায় পড়ে যাই, আর মিতুর দিকে আরো বেশি খেয়াল রাখতে শুরু করি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মিতু অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে, আর এই কারণেই হয়তো সে আমার সাথে আগের মতো কথা বলে না। তবে আমার এমন চিন্তা করাটা ও ভুল প্রমাণিত হয়, কারণ আয়ার মেয়ে কারোর সাথেই কথা বলতো না। তাহলে কি হয়েছে? কেন সে এমন ভাবে বদলে গেল? আপন মনেই এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো আমার মনের মাঝে। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়ে মিতুর বিয়ে দিয়ে দিতে হবে। তাছাড়া মিতুর বিয়ের বয়স ও প্রায় হয়ে এসেছে। আমি আমার মেয়ে মিতুর বিয়ের সিদ্ধান্তের কথাটা আমার স্বামী ফয়সালকে বলি। আমার স্বামী ফয়সাল ও আমার সিদ্ধান্তের সাথে একমত হয়। অতঃপর আমি ছেলে দেখতে শুরু করি। প্রায় মাস খানেক সময় অতিবাহিত হতেই আমার একটা ছেলে পছন্দ হয় মিতুর জন্য। ছেলেটার নাম রোদ চৌধুরী। অনেক ভালো ও শান্ত প্রকৃতির মানুষ হলো এই রোদ। আমার ভীষণ পছন্দ হয় তাকে। রোদের সাথে কথা বলার পর আমার মেয়ে মিতুর ও তাকে পছন্দ হয়। যখন সকলের পছন্দ মিলে গেছে, তখন আর অপেক্ষা করে কি হবে? আমি রোদের সাথে আমার মেয়ে মিতুর বিয়ে ঠিক করলাম। নির্দিষ্ট তারিখে মিতুর সাথে রোদের বিয়ে হয়ে গেল। এই পর্যন্ত সব ঠিক ছিল। তবে আসল ঘটনা শুরু হলো মিতুর বিয়ের পর থেকে। আমার মেয়ে মিতু বিয়ের পর তার শ্বশুর বাড়ি চলে যায়। মিতু তার শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর আমি ভীষণ রকম একা হয়ে পড়ি। এর মাঝেই আমার স্বামী ফয়সাল ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা এতটাই বেশি ছিল যে ফয়সাল বিছানায় পড়ে গেল। অসুস্থ হবার পর থেকে ফয়সাল আর কখনো বিছানা থেকে উঠে দাঁড়াতে অবধি পারল না। আমি দিন রাত ফয়সালের সেবা করতে থাকি। ফয়সাল অসুস্থ হয়ে পড়তেই আমি যেন আরো বেশি একা হয়ে গেলাম। বলতে গেলে সারাটা দিন আমি একা বসে থাকতাম। কারোর সাথে কথা ও বলতে পারতাম না। এমন ভাবে একা থাকতে আমার একটু ভালো লাগছিল না। আমার মেয়ে বিয়ের মাস খানেক পর কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসলো। মিতু বাড়ি আসছে এই খবরটা শোনার পর আমার মনটা খুশিতে ভরে উঠল। আমি সকল আয়োজন করে ফেললাম। এবার মিতু একা আসছে না, বরং রোদ ও তার সাথে আসছে। আর তারা কিছুদিন আমাদের বাড়িতে বেড়াবে। তাদের আসার খবর পেয়ে আমি মোটামুটি সকল আয়োজন সেরে নিলাম। পরদিন সকাল বেলা আমার মেয়ে মিতু ও আমার মেয়ের জামাই রোদ আমাদের বাড়ি চলে আসলো। আমার মেয়ের জামাই রোদ আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে সালাম করল। আমি রোদকে আজ অনেক দিন পরে দেখতে পেয়ে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আসলে রোদকে আজ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমি রোদকে বিশ্রাম নিতে বলে আমার মেয়ে মিতুকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমি রান্নাঘরে এসে আমার মেয়ে মিতুর সাথে কথা বলতে থাকলাম।
আজ আমার মেয়ে মিতুকে দেখতে পেয়ে আমার মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি কাজ করছে। মিতুকে দেখে মনে হচ্ছে সে নিজেও অনেক খুশি আছে। মিতুর খুশি মুখটা দেখে আমার নিজের ও অনেক ভালো লাগছে। আমি আমার মেয়ের সাথে গল্প করতে বসে পড়লাম। বেশ খানিক সময় ধরে গল্প করার পর আমি দেখতে পেলাম দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে এসেছে। দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে আসতেই আমি ও আমার মেয়ে মিতু মিলে সকল খাবার নিয়ে খাবার টেবিলে সাজিয়ে রোদকে ডেকে পাঠালাম। রোদ এসে খাবার টেবিলে বসে পড়তেই আমরা সবাই একসাথে খাবার টেবিলে বসে দুপুরের খাবার খাওয়া শুরু করলাম। আমি খাবার খাচ্ছি আপন মনে। বেশ খানকে সময় খাবার খাওয়ার পর আচমকা আমি অনুভব করলাম কারোর পা এসে বারবার আমার পায়ে এসে লাগছে। আমি বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। আমি আমার মেয়ের জামাই রোদের দিকে তাকাতেই দেখতে পেলাম রোদ মিতুর দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম রোদ হয়তো মিতুকে কিছু বলতে চাইছে, আর এই কারণেই হয়তো সে পা দিয়ে মিতুকে ডাকছে। আমি বিষয়টা বুঝতে পেরে মুচকি হেসে ফেললাম। খাবার খাওয়া শেষ করে আমি একটু বিশ্রাম করার জন্য নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে এসে বিশ্রাম নিচ্ছি এমন সময় আমার কেন যেন মনটা খানিক অদ্ভুত রকম করে উঠল। আমি ঠিক বুঝতে পারলাম না যে আমার মনটা হঠাৎ এমন করছে কেন। আমার মাথায় বারবার রোদের কথা আসতে লাগলো। খাবার খাওয়ার সময় ও আমি খেয়াল করেছি রোদ বারবার আমার দিকে খানকে অদ্ভুতভাবে তাকাচ্ছে বারবার। আমি এসব ভাবতেই আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। আমি নিজের মনকে শান্ত করতে নিজের মাথা থেকে এসব ঝেড়ে ফেলে একটু বিশ্রাম নিতে চেষ্টা করলাম। তবে আমার কোনো কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে মিতুর সাথে বসে যদি একটু গল্প করতে পারতাম, তবে হয়তো মনটা শান্ত হতো আমার। আমি বেশ খানিক সময় নিজের ঘরে বসে থাকার পর অতঃপর আমি ঘর থেকে বাহিরে বেরিয়ে আসলাম। আমি নিজের ঘর থেকে বাহিরে চলে আসতেই আমি দেখতে পেলাম রোদ বাহিরে দাঁড়িয়ে আছে। রোদকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভাবলাম রোদের সাথে কথা বলে নেই। আমি রোদের দিকে এগিয়ে গিয়ে রোদকে ডেকে বললাম, কি ব্যাপার জামাই বাবা, তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? মিতু কোথায়? আমার প্রশ্নের জবাবে রোদ বলল, মিতু তো এখন ঘুমিয়ে আছে মা। আমার ভালো লাগছিল না, তাই আর কি আমি একটু বাহিরে এসে দাঁড়িয়েছি। রোদের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার সাথেই গল্প করা যাবে। আমার কথাটা শুনে রোদ হেসে ফেলল। আমি আর রোদ একসাথে অনেক সময় ধরে গল্প করলাম। আমি আমার মেয়ের জামাইয়ের সাথে কথা বলছি ঠিক, তবে রোদের দিকে তাকিয়ে কেন যেন আমার মনে হচ্ছে যে রোদ আমাকে কিছু বলতে চাইছে, তবে সে বলতে পারছে না। আমি এই বিষয়টা বুঝতে তো পারলাম ঠিক, তবে আমি কেমন করে রোদকে জিজ্ঞেস করব, সেটাই আমি ভেবে পাচ্ছি না। আমি আর রোদ অনেকটা সময় গল্প করার পর আমরা বাড়ি ফিরে আসলাম। রাতের দিকে রাতের খাবার খাওয়া শেষ করে আমি নিজের ঘরের সামনে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ আমার রাতে খুব একটা ঘুম আসে না। আমার স্বামী অসুস্থ হয়ে আছেন, ওনার সাথে যে কথা বলবো তার ও কোনো উপায় নেই, তাই আমি নিজের মতো একা হাঁটাহাঁটি করতে থাকি। আমি হাঁটাহাঁটি করছি এমন সময় আচমকা রোদ আমার সামনে এসে দাঁড়ালো। রোদ আমার সামনে এসে দাঁড়াতেই আমি রোদকে দেখে খানকে অবাক হয়ে গিয়ে রোদকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার জামাই বাবা, তুমি এখনো ঘুমাওনি? আমার কথাটা শুনে আমার মেয়ের জামাই রোদ মুচকি হেসে ফেলে বলল, না আসলে আম্মা, আমার ঘুম আসছে না, তাই আর কি বাহিরে এসেছি। আমি রোদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে এখানে বসো। আমার কথা মতো রোদ আমার পাশে বসল। আমি রোদকে আমার স্বামীর অসুস্থতার সম্পর্কে বললাম। রোদ সব শোনার পর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু সব ঠিক হয়ে যাবে। আমি এবার রোদকে বললাম,
রোদ, তুমি কি আমাকে নিয়ে একদিনের জন্য শহরের বাহিরে যেতে পারবে? আসলে এখান থেকে অনেক দূরে একজন চিকিৎসক আছেন। ওনার ওষুধে অনেক লোক ভালো হয়ে গেছে। আমিও যেতে চাই, তবে কার সাথে যাব সেই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তুমি আমাকে নিয়ে গেলে আমার অনেক উপকার হয়। আমার কথাটা শেষ হতেই রোদ বলল, আম্মা আপনি এটা কি বলছেন? মিতু জানতে পারলে সমস্যা হতে পারে। আমার মেয়ের জামাই রোদের কথাটা শুনে আমি হেসে ফেলে রোদকে বললাম, রোদ বাবা, এই বিষয়ে কেউ কখনো কিছু জানতে পারবে না। তুমি তো জানো আমার স্বামী মানে তোর শ্বশুর বাবা বিছানায় পড়ে আছেন। তিনি ঠিকভাবে হাঁটা চলা ও করতে পারেন না। আজ তুমি যদি আমাকে সাহায্য না করো তবে কে করবে বলো? আমার কথাটা শুনে আমার মেয়ের জামাই রোদ খানেক নিশ্চুপ হয়ে গেল। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোদ মিনিট খানেক সময় নিশ্চুপ থাকার পর আমার দিকে তাকিয়ে বলল, আম্মা আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা, কিন্তু আম্মা আমি পারবো না আপনাকে সাহায্য করতে। রোদের কথাটা শুনতেই আমার মুখটা মলিন হয়ে গেল। আমি রোদের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে সাহায্য করতে পারবে না তখন আর কি, ক্ষমা করে দিও আমায়। এই বলে আমি রোদের সামনে দিয়ে কান্না করে চলে যাচ্ছিলাম। এমন সময় আচমকা রোদ আমার পেছন থেকে আমাকে ডেকে বলল, মা আমি যাব আপনাকে নিয়ে, আপনি চিন্তা করবেন না। আমি রোদের কথাটা শুনতেই থমকে দাঁড়ালাম। আমি জানতাম রোদ আমাকে নিয়ে যাবে। আমি রোদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আমি জানতাম তুমি আমাকে নিয়ে যাবে। আর চিন্তা করো না, আমার সাথে গেলে তোমার ও ভালো লাগবে। আমার কথাটা শুনে রোদ ও হেসে ফেলল। অতঃপর আর কি, আমি আর আমার মেয়ের জামাই রোদ একসাথে বসে অনেকটা সময় ধরে আড্ডা দিয়ে গল্প করলাম। রোদের সাথে এমনভাবে গল্প করে আমার ভীষণ ভালো লাগছে। আজ আমি সত্যি মন থেকে অনেকটাই খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন মেয়ের জামাইয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।